ডাকরে আমার মন, শ্রী গুরু চৈতন্য বলে ডাকরে আমার মন। আরে এক নামেতে জীবন মরণ সমূলে ভয় হয় নিবারণ ডাকরে আমার মন। আরে এক নামেতে জীবন মরণ সমূলে ভয় হয় নিবারণ ডাকরে আমার মন। শ্রী গুরু চৈতন্য বলে ডাকরে আমার মন, শ্রী গুরু চৈতন্য বলে ডাকরে আমার মন, শ্রী গুরু চৈতন্য বলে করে ডাকরে আমার মন। আমার নাম মানস। আমাকে হাওড়া জোনাকি তার সব প্রোগ্রামেই প্রায় গান গাইতে ডাকে। হাওড়া জোনাকিকে ধন্যবাদ এবারও আমাকে ডাকবার জন্য। প্রথমেই বললাম বসন্তকাল, আর বাংলায় কানু বিনা গীত নাই, তো একটা কানুর গান দিয়েই গান শুরু করছি। আরে কেমন পাই মুড়ে খালা তোর দরিশন, আরে হেমন পাই মুড়ে খালা তোর দরিশন রে বন্ধু নির্দনিয়ার দন, নির্দনিয়ার দন বন্ধু নির্দনিয়ার দন। হেমন পাই মুড়ে খালা তোর দরিশন বন্ধু নির্দনিয়ার দন, বন্ধু নির্দনিয়ার দন। হেমন পাই মুড়ে খালা তোর দরিশন। সমুদ্রের জল উঠে বাতাসির জুড়ে, আবড় হইয়া ঘুরে পবন হইয়ার পরে। সমুদ্রের জল উঠে বাতাসির জুড়ে, আবড় হইয়া ঘুরে পবন হইয়ার পরে। জমিনে পড়িয়া শেষে সমুদ্রে যায়, জমিনে পড়িয়া শেষে সমুদ্রে যায়। জাতেতে মিলিয়া জাতি, জাতেতে মিলিয়া জাতি তরঙ্গ হিলায় রে বন্ধু নির্দনিয়ার দন। কেমন পাই মুড়ে খালা তোর দরিশন। আমি আমি তুমি জানি আজি মনে, বীজেতে জন্মিয়া গাছ বীজ ধরে কেনে। তুমি আমি তুমি জানি আজি মনে, বীজেতে জন্মিয়া গাছ বীজ ধরে কেনে। এক হইতে দুই হইল প্রেমের কারণ, এক হইতে দুই হইল প্রেমের কারণ। সেই অবধি আশিকের দিন, সেই অবধি আশিকের দিন করে উচ্চাটন রে বন্ধু নির্দনিয়ার দন। কেমন পাই মুড়ে খালা তোর দরিশন, কেমন পাই মুড়ে খালা তোর দরিশন। কেমন পাই মুড়ে খালা তোর দরিশন রে বন্ধু নির্দনিয়ার দন। কেমন পাই মুড়ে খালা তোর দরিশন, কেমন পাই মুড়ে খালা তোর দরিশন।
কেমন পাই মুরে খালা রে খালা তোর দরিশন ভাইয়ের চালা পুনা স্কুলে পারে যায় রে মোদের ছানা পাতা বিছে যায় হে সখী জিয়ে কি উপায় মোদের ছানা পাতা বিছে যায় হে সখী জিয়ে কি উপায় হায় রে হায় হায় রে হায় রে হায় পাহি পাহি পাতা তুলি পাহি পাহি পাতা তুলি টকরি ভরাই হে সখী জিয়ে কি উপায় হায় রে হায় 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 পাহি পাহি পাতা তুলি হপ্তা হিসাব পাই হে সখী জিয়ে কি উপায় হে সখী জিয়ে কি উপায় হে সখী জিয়ে কি উপায় যেথায় আছে বগা বগি সাও নাচি বাও বায়া যাও যেথায় আছে বগা বগি সাও সেই বগা বগিটার ছায়ের শোকে দুঃখের সারি গাও সেই কানা বগিটার ছায়ের শোকে দুঃখের সারি গাও মাঝি বাও গায়া যাও দেখায় আসি বগা বগির সাও ওই গায়ের ধারের তাল গাছটার রঙ্গিলায় নাও ওই গায়ের ধারের তাল গাছটার রঙ্গিলায় নাও বগা বগিটার ছায়ের শোকে দুঃখের সারি গাও ওই বগা বগিটার ছায়ের শোকে দুঃখের সারি গাও মাঝি বাও গায়া যাও দেখায় আসি বগা বগির সাও আরে খালে বিলে জল নাই পান্তা ভাতে বল নাই খালে বিলে জল নাই পান্তা ভাতে বল নাই কুড়ি কাটা দিন পুটি মারা দিন হারানো সুদিন সাও যদি ঘুড়ি কাটা দিন ফুটি মারা দিন হারানো সুদিন সাও বগা বগিটার গায়ের পথে পানসিটা ফিরাও ওই কানা বগিটার গায়ের পথে পানসিটা ফিরাও মাঝি পাও গায়া যাও যেখায় আছে বগা বগির সাও আর পথে কোনো মধু নাই ছন্দে কোনো জাদু নাই পথে কোনো মধু নাই ছন্দে কোনো জাদু নাই বগা বগিটার বসত বাড়ি পুকুর ফিরায় দাও ওই বগা বগিটার বসত বাড়ি পুকুর ফিরায় দাও সবুজ প্রাণের পানে একবার মন তুলে তাকাও ওই সবুজ প্রাণের পানে একবার মন তুলে তাকাও মাঝি বাও গায়া যাও যেখায় আছে বগা বগির সাও মাঝি বাও গায়া যাও যেখায় আছে বগা বগির সাও যে হাতে দেওয়ালে অক্ষরে আলকাতরা মাখালে ক্ষমতার বিভৎস মুখ ফুটে উঠল তাতে।
মেয়ের জন্য কান্না আর নয়, আজ কাঘিন ঘিনে ঘেন্না তোমার জন্য। তাই পোড়ামা তলায় আজ পড়তে দিয়ে বসে আছে মা। একটা বৈপরীত্য, মাছের গন্ধ, মাংসের দোকান। আমরা শিল্পকে তো অনেকটা, যেটা একটু আগে বিশুও বলেছিল, আমরা অনেক উঁচুতে তুলে রেখেছি, প্রণম্য করে রেখেছি। শিল্প মানে অ্যাস্থেটিক্স, সব কিছু ভীষণ সুন্দর। আমাদের বাস্তব জীবনের বিবর্ণতা বা আমাদের দৈনন্দিন জীবনের যে ভীষণ রগরগে দিকগুলো থেকে শিল্পকে আমরা অনেকটা দূরে ভাবি। আসলে তো তা নয়, শিল্প তো আমাদের জীবন থেকেই উঠে আসে এবং আমরা আমাদের অনুভব দিয়ে সেটা গ্রহণ করি। এই যে আমরা যে ছবিগুলো দেখছি, হয়তো আমরা প্রত্যেকে নিজের মতো করে তার মানে, তার অনুভূতি সেটা একজনের সঙ্গে আরেকজনের মিলে না। আমরা এখানে টিভিতে চালাবো। হাওড়া জোনাকির এই যে উদ্যোগটা, যে সব মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া, আর্ট গ্যালারির থেকে নয়, আর্ট গ্যালারির বাইরে গিয়ে মাছের বাজারে, রাস্তার ধারে, এবং ওরা আরো অনেক জায়গায় যাবে যেখানে মানুষ নিজের শিল্পবোধটাকে খুঁজে পাবে। এইটা আমার ভীষণ ভালো লাগা। এগিয়ে যাক হাওড়া জোনাকি ওদের এই উদ্যোগটা নিয়ে। এবং সত্যি বিশু যেটা বলেছে, আমরা প্রত্যেকেই এটার মধ্যে আছি, মানসিকভাবে আছি, সবসময় ইনভলভ থাকতে পারি না। বিশুর সঙ্গে আমাদের সকলের একদম জন্মলগ্ন থেকে সংযোগ, এখনো সেভাবেই আছি আমরা। এই সুযোগে সকলকে আমন্ত্রণটাও জানিয়ে যাই আমাদের শ্রীরামপুর শহর, শ্রীরামপুরে গঙ্গার ধারে একটা ছোটখাটো জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো হয়তো নয়, তো সেখানে আমরা ছোট্ট উৎসব করি। উৎসব মানে একটু নাটক করি, একটু গান বাজনা করি, যেমন আমরা আজ এখানে করছি। আমেরিকান সেনাকে ফাঁকি দিতে অস্ত্র ও খাদ্য সরবরাহ করতে এবার শুরু হয় ভিয়েতনাম সেনার সাইকেল যাত্রা। ধীরে ধীরে ভিয়েতনাম কং সেনার সাহায্যে দক্ষিণ ভিয়েতনাম মুক্ত হয় আমেরিকান আগ্রাসন থেকে। সেই সময় ভিয়েতনাম কং নামে সেনাবাহিনীর প্রধান হিসেবে কাজ করেছিলেন কমিউনিস্ট মার্ক্সবাদী লেনিনবাদী নেতা হো চি মিন। তার হাত ধরেই ভিয়েতনাম প্রজাতন্ত্র গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে জায়গা করে নেয়। আর তার এই লড়াইকে সম্মান জানাতে এই উত্তর দক্ষিণের যোগাযোগকারী রাস্তার নাম দেওয়া হয় হো চি মিন ট্রেল। ঐতিহাসিক সেই হো চি মিন ট্রেলে প্রথম ভারতীয় সাইকেল আরোহীদের অভিযান, হো চি মিন ট্রেল অন প্যাডেল। কিরকম ভাবে তো সেইভাবেই চলছে। তাই ঠিক তৃতীয় দিনে, আজকে তৃতীয় দিনে একটু অন্যরকম ভাবনা চিন্তা থেকে হয়েছে। এবছর আমরা একটা সাইকেল র্যালি করেছিলাম, যেটা ভিয়েতনাম ট্রেল, সরি হো চি মিন ট্রেল। সেটা আমি, পার্থ এবং দেবাশিস দা, আমরা তিনজন যাই। আসলে গত বছর, আমি ছবিটা দেখাবার আগে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে যখন কোনো একটা র্যালি বা সাইকেল র্যালি, আপনারা জানেন এরকম অ্যাডভেঞ্চার প্রোগ্রাম হয়, আপনারা দেখেছেন অনেক দিনের জন্য বেরোনো হয়, কেউ কম দিনের জন্য বেরোয়। তো যেরকমভাবে ফরম্যাট হিসেবে আমরা ভেবে নিই যে আমরা কীরকমভাবে করব, আমাদের প্রস্তুতি কীরকম হবে। যেটা বলছিলাম যে আমার যে দুই সাথী, তারা অত্যন্ত ব্যস্ত নিজের প্রফেশনে, তো সেরকমভাবে অল্প দিনের, আমরা 12 দিনের সময় নিয়ে বেরিয়েছিলাম এখান থেকে। তো তখন যখন আমরা কম্বোডিয়া থেকে থাইল্যান্ড যাই, সেই সময় যখন পরিকল্পনা করি যে এই ঐতিহাসিক রুটটা করব, সেরকমভাবে পরিকল্পনা হয়। এবং আমরা তখন যেটা হয়, প্রাথমিক স্তরে একদম প্রথমে যেটা হয় যে আমরা অ্যাম্বাসিতে যোগাযোগ করি। ওখানকার যে দূতাবাস আছে, ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়। তার কারণ কি, একটা অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হয় এবং কিছু না কিছু সহযোগিতা সেখান থেকে পাওয়া যায়, যদি চাই অবশ্যই পাওয়া যায়। তো সেরকমভাবে, যেরকম আপনারা জানেন যে আমরা এখান থেকে 3 জন, মানে পুরো টিমটা ছিল 18 জনের, কিন্তু এখান থেকে তারপর যখন টিমটা আমরা অভিযাত্রী টিম আলাদা হয়ে গেলাম, তখন আমরা ভারতীয় দূতাবাসে গিয়ে সেখানে দেখা করি এবং তারা ভীষণভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। একটা দারুণভাবে ফ্ল্যাগ গিভিং সেরিমনি সেখানে হয়। তার আগে যেটা বলার, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের খুব প্রিয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা আমাদের এই অভিযানে দারুণভাবে সহযোগিতা করেছেন।
সমুদ্রের ওপর থেকে আমরা যে টেবিল টপগুলো, যে মাউন্টেনগুলোকে দেখতে পাচ্ছি, যে জল থেকে যেসব মাউন্টেনগুলো উঠে আছে, ভীষণ সুন্দর, মানে গ্রিন, একদম সবুজ পাহাড়, নীল সমুদ্র থেকে উঠে আছে। এইটা কিন্তু ভিয়েতনামের পাটটা সব থেকে বেশি। হ্যাঁ, এরকমভাবে আমাদের কিছু আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমরা অল্প কিছু ছবি এখানে রেখেছি, আর পরপর তো এরকমভাবে প্রোগ্রাম চলবে। আর যেহেতু অনেক ট্রাভেল করি, গল্প তো সবসময় রয়েছে, আর প্রচুর ঘটনা বহুল আমাদের জীবন। হ্যাঁ, এটা একটা লেকের ধারে আমরা তখন পৌঁছে গিয়েছিলাম, একটা ভিলেজ এরিয়াতে, সেইখানে আমরা ঘুরছি, আনন্দ করছি। হ্যাঁ, এরকমভাবে রেস্ট নিতাম বিভিন্ন জায়গায়। এই যে বলছিলাম, এত সুন্দর, আপনারা দেখুন, এই যে সমুদ্র থেকে একটা সুন্দর করে টেবিল টপগুলো এরকমভাবে উঠে আছে। তো এত সুন্দরভাবে ওখানকার বিভিন্ন মনাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন টেম্পল আছে। এই যে দেখুন, এই অংশটা সেভ লাইফের ক্যাম্পেইনিং, যেটা বলছিলাম যে আমাদের যখন আমরা ওখানে র্যালি করছি, তখন এখানে এই ক্যাম্পেইনিংগুলো, আমরা ছবিগুলো পাঠাতাম। At the same time, so how can we become conscious? মানে আমাদের এই কনসিয়াসনেসটা এলো কি করে? সো এটা একটা কনস্ট্যান্ট সার্চ, এই নিয়ে প্রচুর রিসার্চ হয়। এইটাই আমার আর্ট প্র্যাকটিসের মেন জায়গা, এটার থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে ছবি তুলি। তো এইটুকুই বলতে চাই, এবং আই এম ভেরি হ্যাপি উইথ দিস কিউরেশন। যেরকম আমার স্কুলে যাওয়ার রাস্তার মাঝখানে আমি এরকম একজন বিখ্যাত পেন্টারের কাজ দেখতে পাচ্ছি, এর থেকে এত বড় কিছু হয় না। অ্যান্ড আর একটা লাস্ট কথা বলে আমি আমার এই বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে কলেজে যাওয়ার আগে সব জায়গায় বায়োতে লিখতাম নীল ভট্টাচার্য, কলকাতা। ভোগের ম্যাগাজিনে কিন্তু আমি হাওড়ার আমরা লিখেছিলাম, বিকজ ফাইনালি আই কনফ্রন্টেড উইথ মাই আইডেন্টিটি। থ্যাংক ইউ সো মাচ। নিয়ে এসেছি, এবং নিয়ে আসতে গিয়েও কিন্তু অনেক ঝকমারি পোয়াতে হয়েছে এই ক্যাপ নিয়ে আসার জন্য সেখান থেকে। তো আমি বিশুদাকে একটু একবার ডেকে নেবো। বিশুদা, হ্যাঁ, হিরণদাকে টুপি পরাবো আমি নাকি? হিরণদাকে বলছি, হিরণদাকে টুপি পরানো হচ্ছে। যাই হোক, তো সেটা ভিয়েতনামের টুপি। আপনারা দেখলাম ভারতীয় দূতাবাসে যে টি শার্টটি আমরা করেছিলাম। আমি বিশুদাকে বলবো, বিশুদা যদি কাউকে ডাকবো তো ডাকতে পারবো, এখানে তোমার জুনিয়ররা যারা রয়েছে। হ্যাঁ, এই ক্যাপ পাথর, তো এটা ভালোবাসা, এটাই থাকবে। হ্যাঁ, এটাই থেকে যায়, ভালোবাসাটাই থাকে। আমাদের যোগু, আমাদের ভালোবাসার জিনিস, পরম শ্রদ্ধা, ভালোবাসার জিনিস আমাদের। আমরা হিরণদার হাতে তুলে দিলাম যে মানুষটাকে ঘুরিয়ে এই এক্সিবিশন। তো এই ভিয়েতনামের ক্যাপ, এটা গ্রাম থেকে আমাদের এই ক্যাপ। সমুদ্র কিনারে বসে জল দিনে চাপতে হলো, সমুদ্র কিনারে বসে জল দিনে চাপতে হলো।
চাতকে মূলো চাতক থাকে মেঘের আশে মেঘ বর্ষে অন্য দেশে চাতক থাকে মেঘের আশে মেঘ বর্ষে অন্য দেশে বলো চাতক মাছ কিসে বলো চাতক মাছ কিসে ও স্বাগত প্রাণ আপু সমুদ্র কিনারে বসে জল বিনে চাতকে মূলো এই ছেলেটাকে বসে করতে বলো তো। খায় না যাদো বন্যবাড়ি নবঘন বিনে বাড়ি খায় না যাদো বন্যবাড়ি নবঘন বিনে বাড়ি খায় না যাদো বন্যবাড়ি নবঘন বিনে বাড়ি খায় না যাদো বন্যবাড়ি চাতকের প্রতীক কামহারি চাতকের প্রতীক কামহারি যাই জনি প্রাণ শত ভালো সমুদ্র কিনারে বসে জল বিনে লালন বলে ওরে ওরে কই হলো মোর ভজন সাধন লালন বলে ওরে কই হলো মোর ভজন সাধন লালন বলে ওরে কই হলো মোর ভজন সাধন
গলে মোর কলঙ্কের মালা কেউ ভালোবাসে না গলে মোর কলঙ্কের মালা কেউ ভালোবাসে না গলে মোর কলঙ্কের মালা কেউ ভালোবাসে না ফুলমাল দিয়া কি করিব ফুলমাল দিয়া কি করিব ফুলমাল দিয়া কি করিব তোমায় যদি পাই না রে বন্ধু আইলায় না রে ও বন্ধু আইলায় না আব্দুল করিম ফুলমাল হারা তুমি কি জানো 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 না সুসময়ে সুজন বন্ধু সুসময়ে সুজন বন্ধু দেখা তো দিলাই না রে বন্ধু আইলায় না রে ও বন্ধু আইলায় না রে আইলায় না রে বন্ধু করলাই রে দেবানা আইলায় না রে বন্ধু করলাই রে দেবানা সুখের গালে সুখের গালে সুখের গালে শান্তি তুমি আইলা রে বন্ধু আইলায় না রে ও 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 বন্ধু আমার তনু জড় মনে লয়ে ছাড়ি আর জায়গা ওই আমারি ঘর বন্ধু ওর লালবারে
নদীর কিনারে আমার দেখি আর নৌকা সরে দূরে দূরে আমার দেখি আর নৌকা সরে দূরে দূরে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার কোনো জড়তা তোর লাইগা রে আর যাইয়া তুই আমারি ঘর বন্ধু তোর লাইগা রে সৈয়দ শাহনুরে কান্দে নদী কূলে বয়া সৈয়দ শাহনুরে কান্দে নদী কূলে বয়া সৈয়দ শাহনুরে কান্দে নদীর কূলে বয়া পার হইমু বলে দিন তো যায় চলিয়া পার হইমু বলে দিন তো যায় চলিয়া রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার কোনো জড়তা তোর লাইগা রে আর যাইতা তুই আমারি ঘর বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে। নিয়েছে আমার মন না দেখা সুন্দরী ঝিঙা ফুলে হলে দেখে আহা মরি মরি এসেছে আমার দেশে ভিন দেশি পরি ঝিঙা ফুলে হলে দেখে আহা মরি মরি এসেছে আমার দেশে ভিন দেশি পরি অকুলেতে ভাসালাম হে ভালোবাসার তরি অকুলেতে ভাসালাম হে ভালোবাসার তরি নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে নিয়েছে আমার মন না দেখা সুন্দরী ও এখানে নাচ এদিকে নাচ নাচ এখানে নাচ সেয়া ফুল কাটা বধু ছাড়া হলে না ছাড়ে চোখে দাঁড়ে গেলে বধু ভালোবাসা করে সেয়া ফুল কাটা বধু ছাড়া হলে না ছাড়ে চোখে দাঁড়ে গেলে বধু ভালোবাসা বাড়ে মেঘের বাদলে নাচে মনের ময়ূরী মেঘের বাদলে নাচে মনের ময়ূরী নিয়েছে আমার মন না
কলঙ্কেতে কালো মুখ কোথা যাবে যা নদীর চরে জোড়া বালি ডুবে গেল কলঙ্কেতে কালো মুখ কোথা যাবে যা কালো ভালো মিলে মিশে প্রেমের মাধুরী কালো ভালো মিলে মিশে প্রেমের মাধুরী নিয়েছে আমার মন না দেখা সুন্দরী নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে নিয়েছে আমার মন না দেখা সুন্দরী হে নিয়েছে আমার মন না দেখা সুন্দরী ও সকলকে আমার প্রণাম। হার মেনে যাই লিখেছেন কবি চন্দন নাথ। মেঘ কখনো বন্দি থাকে একলা ঘরে, মেঘ কখনো যায় কোচিংয়ে স্কুলের পরে, সবাই যখন খেলার মাঠে মাখছে ধুলো, সেই বিকেলেও ঠিক করে মেঘ অঙ্কগুলো। কে আছে তার পক্ষে এসে বলুক শুনে, কম্পিউটারে জ্ঞান আছে তার কতটুকুনি, উড়ে বেড়ায় ব্যাস ওটুকু, সাঁতার জানে তালিম তালিম নেয় কি নাচে কিংবা গানে, লিস্টি করে এক এক করে বলবো কত, মেঘ পারে না করতে কিছুই আমার মতো। ফার্স্ট হবে কি পড়েই না তো, যায় না স্কুলে, বেড়ায় ঘুরে ঠিক যেন এক বাউন্ডুলে। নেই ভূগোলের জ্ঞানটুকু বোঝাই তো যায়, দিন কেটে যায় অকারণেই রাস্তা খোঁজায়। তবুও যখন পথ ভুলে মেঘ হঠাৎ আসে, গাছপালা ফুল উঠলে ওঠে কি উল্লাসে, গা জ্বলে যায় দেখলে ওদের আদিক্ষেতা। আমার মতো নয় মোটে মেঘ, বুঝছে কেটা। কিন্তু জানো এরপরে মেঘ যখন ঝরে, গনগনে রাগ হঠাৎ যেন ঘুমিয়ে পড়ে। কেমন করে হার মেনে যায় মেঘের কাছে, বৃষ্টি আনার মন্ত্র সে যে ওরই আছে। মেঘ ছুড়ে দেয় বৃষ্টি ফোঁটা মনের ভেতর, আমায় বলে জানিস আমি বন্ধু যে তোর। অবাক হয়ে মেঘের চোখে দু চোখ রাখি, মেঘ সেখানে হিংসে ধোয়ার মন্ত্রটাকে। অসাধারণ ভরতনাট্যম নৃত্য পরিবেশন করবে। ক্লাসিক্যাল নৃত্যের চর্চা বহুদিন ধরেই করছে কৃতিকা। এর আগে পরশুদিন মানে আমাদের এই আয়োজনের প্রথম দিন ও কালীবাবুর মাঝবাজারে ওখানে একটি প্রদর্শনী করেছিল। আজ এখানে ও আরেকবার পুনরায় করবে। তো আমি কৃতিকাকে ডেকে নেব, ওর মিউজিক এবং ইত্যাদি ডিভাইস সেগুলো একটু কানেক্ট করে নিচ্ছে, তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা একটা অসাধারণ মানে মাত্র খুব অল্প সময়ের জন্য হলেও ওদের গান শুনলাম, সত্যি মন ছুঁয়ে গেল। এত সুন্দর ওদের পরিবেশনা। আমরা কৃতিকার নৃত্য দেখার পরে যার জন্য অধীর আগ্রহে বসে আছি, শ্রী হিরণ মিত্র আমাদের আর্ট ইন এভরিওয়ান নিয়ে বলবেন, আমরা সকলে শুনবো। জাস্ট তার আগে কৃতিকা আমাদের মধ্যে চলে এসছে, ওকে ডেকে নিচ্ছি। কৃতিকা তুমি চলে এসো।
विनोदिनि नन्दिनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि विष्णुभुते क्षिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यसमर्दिनि शैलसुते वरवर्षिणि दुष्करदर्शिनि दुर्मुखवर्षिणि वत्सरते दुर्मदपाशिनि शङ्करदोषिनि किल्यशमोषिनि घोषरते तनुजनि रोषिनि दितिसुतरोषिनि दुर्मदशोषिनि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते 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 অসাধারণ অসাধারণ এনার্জি, অসাধারণ কৃতিকা। এবারে হিরণদা ভাঙছি। আমাদের কাজই হচ্ছে আইন ভাঙা। সমাজ রাজনৈতিক লোকেরা কাটমানি খায় আর আইন তৈরি করে। সব রাজনৈতিক লোকেরা কাটমানি খায় আর আইন তৈরি করে। আর আমরা যদি কাটমানি পাইও না, কারণ আমাদের মানি নেই তো কাটমানি খাবে। তারপরে আমাদের আইন ভাঙাটাই আমাদের কাজ। কাটমানি থাকলে আমরা হয়তো ভাবতাম, নেই যখন আর কি করা যাবে। এই যে একটা কথা হচ্ছে পাবলিক আর্ট, মূল সমস্যা হচ্ছে আমাদের শিক্ষার বিরাট বলদ। আমাদের এখানে ফর্সা সাহেবরা চলে গেছে 75-76 বছর দেশ ছেড়ে। এমনি যে গেছে তা নয়, সত্যি যে গেছে তাও নয়। এটা ন্যাকা ন্যাকা ভাব আছে আমাদের মধ্যে। আমরা স্বাধীন পরাধীনতা থেকে মুক্ত পেয়েছি, আমাদের ন্যাকামো আছে আমাদের। এই স্বাধীনতা ন্যাকামো, যেটা আসলে নেই। অর্থনৈতিক স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, রাজনৈতিক স্বাধীনতা নেই, রঙের স্বাধীনতা নেই। রং বললেই তখন এই বলে ও, এটা বলে ও, ওটা বলে ও, সেটা বলে ও। মঞ্চে নাটক করার স্বাধীনতা নেই, সংলাপের স্বাধীনতা নেই। একবার এক অধ্যাপক ভদ্রলোক, তিনি আবার নাট্যকারও বটে, তিনি একটি সংলাপ লিখেছিলেন। তা ঠিক সংলাপটা উনি লেখেননি, যে দল সে নাটকটি অভিনীত করছিল তারা তাদের নিজেদের পছন্দ এবং স্বার্থে একটি সংলাপ সংযোজন করেছিল। যেহেতু নাট্যকারের নাম সেখানে ছিল এবং তিনি একজন সরকারি বেতনভোগ অধ্যাপক, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় এবং বলতে হয় যে আমি ওটা লিখিনি, ওটা সংযোজিত। এতটাই দুর্ভাগা দেশ, এতটাই সাংস্কৃতিক বিপর্যয় এবং অশিক্ষিতের একটা আখড়া হয়েছে পুরো ভারতবর্ষটা। একদম মাথা থেকে, আগে আমরা দেখতাম মাথা সাদা টুপি পরে ঘুরত। আমরা ছোটবেলা থেকে দেখেছি সাদা টুপি মানে
তার নাম আমি করছি না, তাকে কি নামে ডাকা হতো, যে নামে ডাকা হতো তিনি কোনোদিন ওই টুপি পরেননি, কিন্তু সবাই কে টুপি পরিয়েছেন। আজকে আমি একটা ভিয়েতনামের টুপি পেয়েছি। ছোটোবেলা থেকে তো ভিয়েতনাম ভিয়েতনাম করে, তোমার দেশ আমার দেশ বলে ভিয়েতনাম করে আমরা চেঁচিয়েছি, নানান রকমভাবে আমাদের তিরস্কৃত হয়েছি। সেই জায়গা থেকে মূল সমস্যাটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমরা যে ধরনের শিল্প শিক্ষার মধ্যে যেতে বাধ্য হই বা আমাদের আবদ্ধ করে রাখা হয়, একটা কাঠামোর মধ্যে আটকে রাখা হয়, জেলে পুরে রাখা হয়, সেটি ব্রিটিশ প্রবর্তিত। এবং প্রশ্ন উঠতে পারে, একটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হলো না কেন? খুব সাধারণ স্বাভাবিক প্রশ্ন। হলো না, তার কারণ হচ্ছে ব্রিটিশরা খুব ভালো করে জানতো যে তারা যা শিখিয়ে দিয়ে যাবে এবং যা শেখাতে বলবে, তারা চলে যাওয়ার পরেও 1000 বছর ধরে সেটাই শেখাবে, কারণ তার বেশি তারা শেখেনি কিছু। তারা একেবারেই একটা দ্বীপপুঞ্জের মধ্যে বাস করে। আমাদের যেমন বলা হতো, তোমরা একটা বিশেষ, যারা ছবি আঁকে বা শিল্প সৃষ্টি করে, ভাস্কর্য করে, অন্যান্য করে, তারা বিশেষ ক্ষমতা নিয়ে জন্মেছে এবং তোমরা এই আপামর জনগণের সাথে তোমাদের দূরত্ব বজায় রাখতে হবে বরাবর। এটা সবাই খুব নিবিষ্ট মনে একে পালন করেছে। এবং যারা আমাদের মাস্টারমশাই ছিলেন, অধ্যাপক ছিলেন, তারা প্রতিষ্ঠা শিল্পী ব্যক্তিগতভাবে, কিন্তু তারা এই বিষয়টাকে অনুধাবন করতে পারেননি এবং বুঝতেও পারেননি যে তারা যে উচ্ছিষ্ট পান করছে, অর্থাৎ একটা জাতি এবং একটা সভ্যতার যা বিশেষ একটা জাতি এবং গোষ্ঠী দ্বারা প্রবর্তিত, তাদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট আমরা ভক্ষণ করছি। এটা তাদের বিদ্যা বুদ্ধিতে কুড়োয়নি, আজও কুড়োয়নি, আজও তারা জানে না। কিন্তু তারা তাদের সামনে যে খাবারটি পরিবেশন করা হচ্ছে সেটা যে উচ্ছিষ্ট, সেটা তারা আজও জানে না, কারণ সেই বোধটাই নেই। তাদের সেই বোধটাকেই হরণ করে নেওয়া হয়েছে। তার ফলে তারা খুব আনন্দে আছে, লক্ষ লক্ষ টাকা অর্থ উপার্জন করে, অধ্যাপনা করে, তারা সময় মতো ছাত্রদের প্রতি তাদের যে কর্তব্য সেটা পালন করে না। তাদের নিজেদের মন গড়া কিছু বিষয় নিয়ে আলোচনা করে, বলে, ভাবে, এবং আমাদের সাথে অহরহ বিরোধ লেগে আছে। এই একটি সরকারি প্রতিষ্ঠান আছে, তার একটি প্রাক্তনীদের সংগঠন আছে। আমি ঘটনাচক্রে সেই সংগঠনের সভাপতি। আমি এখান থেকে 60-65 বছর আগে স্নাতক হয়েছি। আমি তা আমার বয়স এবং সময়ের পরিপ্রেক্ষিতে আমি বয়োজ্যেষ্ঠ ওই গোষ্ঠী সংগঠনের, তার জন্য আমাকে একটি পদ দেওয়া হয়েছে। এবং এই সংগঠন, এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার অধ্যাপকদের ভয় দেখিয়ে সার্কুলার জারি করেছে যে আমাদের সাথে কোনো রকম সংসর্গ রাখলে, আমাদের কথার মধ্যে দিয়ে তারা প্রভাবিত হলে তাদের সরকারি চাকরির জীবনে একটি কালো দাগ পড়ে যাবে, তারা যেন সাবধানে থাকে। এই ন্যাক্কারজনক অবস্থা হচ্ছে সংস্কৃতির। এই ন্যাক্কারজনক সংস্কৃতি, এবং এটাকে আমি দু হাত দু পায়ে লাথি মেরেছি। আমার সেই সাহস আছে। এটা কোনো সাহসের পরিচয় নয়, এটা খুব বিরাট কৃতিত্বের পরিচয় নয়। এই কৃতিত্ব হচ্ছে এটাকে উপেক্ষা করতে না পারলে, এই পুরো শিল্প শিক্ষার জায়গাটাকে সম্মুখীন না হতে পারলে একে সামলানো যাবে না। আমাদের এরকম প্রতিদিন এইভাবে অপমানিত হতে হবে। প্রতিদিন আমাদের পেছনে কেউ কালির দাগ ফেলার চেষ্টা করবে। আমার তাতে কিছু ঘটছে না, আসছে যাচ্ছে না।
আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বয়স 150 বছরের উপরে, 100 বছরের উপরে সেখানে একটি দেওয়াল চিত্র ছিল এবং সেটি আমাদের খুব প্রতিষ্ঠিত জয়পুরের শিল্পীদের করা এবং তার তত্ত্বাবধান ছিলেন আমাদের শিল্পগুরু অপরনাথ ঠাকুর। সেই 100 বছরের উপরে পুরনো দেওয়াল চিত্রটিকে পুজোর ছুটির সুযোগে শিল্পী এই অধ্যাপক এবং ছাত্রদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অধ্যক্ষ সেটিকে রং করে দেন। কারণ তিনি তো এখন উত্তর আধুনিক, তিনি তো সমসাময়িক, সমসাময়িকটা তো ইতিহাস মানে না। তারা তো এই সমস্ত বালখিল্য 100 বছরের পুরনো যে সমস্ত দেওয়াল চিত্র আছে তার তো কোনো মূল্য তার কাছে নেই, থাকার কথাই নয়। এবং এটি যখন আমি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানাই, আমার কাছে ফোন আসে ওই উদ্যোগের এবং আমার সাথে অসম্ভব একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। সেটাও আমি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি। এই জায়গা থেকে বুঝতে হবে যে পাবলিক আর্ট কোনো একটা অলংকার নয়, পাবলিক আর্ট একটা সান্ধ্যকালীন আসর বসানোর অবসরের কাজ নয়। পাবলিক আর্ট একটি অসম্ভব কঠিন, অসম্ভব মনোনিবেশকারী, অসম্ভব একাগ্রতা চাহিদা আছে তার। এবং এটা শিল্পীরা, আমাদের এখানে পশ্চিমবঙ্গের শিল্পীরা বিশেষ করে তারা ভীষণ জাতপাতে বিশ্বাস করেন। শান্তিনিকেতনে জাতপাত আছে, আমাদের এখানেও আমাদের জাতপাত শেখানো হতো। আমাদের ব্রাহ্মণ কুলীন বলে আমাদের দেখে দেওয়া হতো এবং সেখানে আমাদের যে লোকচিত্র, লোকশিল্প, গ্রামীণ শিল্প সেইগুলোর থেকে নিজেদের বাঁচিয়ে রাখার, যেমন আপনার উদাহরণ আপনি দিতে পারেন শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের তৈরি করা একটা বিশ্ব একটা আদান প্রদানের জায়গা। এই শান্তিনিকেতনকে ঘিরে যত আদিবাসী সমাজ আছে, তাদের লোকাচার আছে, তাদের শিল্প আছে, তাদের বিভিন্ন রকম ক্রিয়াকলাপ আছে, সেইগুলো যাতে এই শান্তিনিকেতনের আভিজাত্যপূর্ণ কৌলিন্য বজায়কারী এই বিষয়ের মধ্যে না ঢুকে দিতে পারে, তার জন্য সমস্ত রকম তার যে যা কিছু শিল্পকর্ম সেটাকে রক্ষা করা হতো, রক্ষা করা হচ্ছে, আজও হচ্ছে। এটা নিয়ে বিতর্ক হতে পারে, অনেকে অনেক প্রশ্ন তুলতে পারে, কিন্তু তার প্রকাশে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের তর্ক বিতর্কের আনুষ্ঠানিক প্রয়োগটাকে আমরা গুরুত্ব দিই। এইখানে যেমন আমি এই কলেজের স্নাতক অনেক বছর আগে, কিন্তু আমি যখন এই শিক্ষা প্রতিষ্ঠানে আসি 60-এর শুরুতে, তার আগে 50 দশক, আমার জন্ম 45 সালে, 50 দশকে আমার যে প্রথম শিল্পগুরু ছিলেন তিনি একজন বাংলার পটুয়া ছিলেন, মূর্তিকার ছিলেন এবং পট আঁকতেন। মূর্তি তার প্রধান পেশা ছিল। তার কাছ থেকে রঙের প্রয়োগ, তুলি বানানো সব কিছু আমি তার কাছে শিখি। তো এই জায়গা থেকে আমি যখন এই ইউরোপীয় ব্রিটিশ কাঠামোর মধ্যে আমাকে এনে ফেলা হয়, স্বভাবতই আমার মধ্যে বিরোধ ঘটে এবং আমার মধ্যে নানা ধরনের প্রতিরোধ এবং বিদ্রোহের চিন্তাভাবনা আসে। প্রথম থেকেই আমি এর সাথে নানান বিবাদে জড়িয়ে পড়ি। একটা সময় আমাকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়, কলেজ থেকে বিতাড়িত করা হয়। সাপেক্ষে আমি দমে যাইনি, কারণ আমি জানতাম যে দাস মনোবৃত্তির যারা দাস জগৎ মনোবৃত্তি নিয়েই এই অধ্যাপনার মধ্যে করছে, তারা জানে না যে তারা দাস। এই দাসের বানানটি দৌদ্দেশ্য হবে কি দৌর্দস্য হবে এটা নিয়ে আমি বিতর্ক হতে পারি, কিন্তু তারা জানে না যে তারা দাস। তারা তো একটি গরিমার জগতে রয়েছে, আভিজাত্যের জগতে রয়েছে। তাদের জন্য বড় বড় ললিতকলা একাডেমির মতো একটি জায়গা রয়েছে, তাদের জন্য বড় বড় সাদা দেওয়াল এবং শীততাপ নিয়ন্ত্রিত প্রদর্শন কক্ষ আছে। সেইগুলোকে তারা বাতিল করবে কি করে?
সেগুলোকে তারা বিহিত করবো কী করে? কারণ আমাদের পৃষ্ঠপোষক ছিল সবসময় শিল্পে, এবং আমাদের পরবর্তীকালে এবং আমাদের পরাধীন সময়েও বিল্ডাররা, টাটারা, কানরিয়া, বাজরিয়া, যারা জুট মিল বন্ধ করেছে, চা বাগান উড়িয়ে দিয়েছে, শ্রমিকদের নানানভাবে অত্যাচার করেছে, তারাই ছিল আমাদের শিল্পের পৃষ্ঠপোষক। তো তাদেরকে বাদ দিয়ে আমরা কি করে টিকে থাকবো? খাবো কি? সবসময় খাওয়ার চিন্তা, অনিশ্চয়তার চিন্তা, পরের দিন কি হবে, পরের দিন কি হবে। তো আমার যে কোনো কারণেই হোক, এই যেমন আমরা যেভাবে জোনাকি, বিশু এবং তার যে সংগঠন দল, তারা তো আছে, খেয়ে পড়ে আছে, নানান রকম অনুদান, নানান রকম আমরা বাক্স করে করে পয়সা তুলে করছি। সেরকমভাবে তো করা যায়, বিকল্পভাবে থাকা যায়। সবসময় আমাদের কলোনিয়া, বাজরিয়া, ব্রিটিশ যে দাসবৃত্তি করতে হবে, এরকম দাসত্ব আমরা লিখে দিইনি। রাজনীতির লোকেদের অবশ্যই বাধ্যবাধকতা আছে। তাদের যে ভোটে জিততে গেলে কোটি কোটি টাকা লাগে, সেই কোটি কোটি টাকা এদের ছাড়া আমাদের বাক্স বই দিয়ে, আমি একটি কমিউনিস্ট বাড়ির ছেলে, আমি ছোটবেলা দেখেছি বাক্স ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোলা হতো, সেসব তারাও ভুলে গেছে। দাদারা এখন নীল হয়ে গেছে, কি হলদে হয়ে গেছে, কি গোলাপি হয়েছে আমি জানি না, কিছু একটা হয়েছে নিশ্চয়ই। তাদের বাক্স দিয়ে চলে না। একটি এমপি ইলেকশনের জন্য কয়েক কোটি টাকা লাগে, পোস্টার অন্যান্য নানা রকম যাবে। তা আমাদের বিকল্প ভাবতে গেলে এই দাসবৃত্তি না করে আমরা বিকল্প ভাবলে কি করে? তো যাই হোক, আমি কিছু কাজ দেখাচ্ছি, যে কাজগুলো আমি আমার নিজের এই বিকল্প ভাবনা থেকে, কারণ আমাদের যে ভাবনা চিন্তার জগৎ, আমাদের যে শিল্প ইতিহাস আমাদের শেখানো হয়েছে, আমাদের সময় শিল্প ইতিহাস শেখানো হতো না, আমাদের সময় শিল্প তত্ত্ব শেখানো হতো না, নন্দন তত্ত্ব শেখানো হতো না। কি আমরা নিজেরা যেরকম ভাবতো শিখতাম, পরে আস্তে আস্তে তার পরিবর্তন হয়েছে। কিন্তু এই যেটা হতো সেটি একটি ফরাসি শিল্পীদের আমাদের মাথায় আজ সারা বিশ্ব জুড়ে যে শিল্প দিবস, চিত্রশিল্প দিবস পালন করা হয়, একটি বিশেষ দিন, সেই দিনটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, ইতালির স্বর্ণযুগের শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, 400-500 বছর আগে। তার জন্মদিনকে বিশ্বের শিল্প দিবস হিসেবে দেখা হয়। কোন কাজ কোথায় আমার ছবি ধরছে, টাঙাচ্ছে, মাটিতে ফেলছে কি ফেলছে না, এটা নিয়ে আমি চিন্তিত ছিলাম না। কারণ আমার কাজগুলোকে আমি বলছি না অবজ্ঞা করা বা আমার কাজগুলোকে অবহেলা করার কোনো ভঙ্গি বা উদ্দেশ্য আমার আছে, কিন্তু আমি বলেছি যে এইগুলো অন্তত এই প্রণম্য করে তোলার চেষ্টা থেকে বিরত থাকাই ভালো। প্রণাম তো মনের ভিতর থেকে আসে, শরীর দিয়ে কেন প্রণাম গ্রহণ করতে হবে। যাই হোক, আমি এই ভাবনায় আমি বেশ কিছু কাজ করতে থাকি। সেই কাজগুলি হচ্ছে যেরকমভাবে আমার সামনে এবং মাঠে এবং পায়ের তলায় বেশ কিছু কাজ রয়েছে, অক্ষরের মতো রয়েছে। এই কাজগুলি নিয়ে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে থাকি। এই যে বারবার আমাদের ভ্রমণকারী বলছিল সাইকেলে দিতে ঘুরছিল এবং ভিয়েতনামে গেছে, এরা করছে, বারবার ভ্রমণের কথা বারবার বলছে। এই আমাদের ভ্রমণটাও শৈল্পিক ভ্রমণ। আমি বেনারসে গেছি, আমি পুরীতে গেছি, আমি বিভিন্ন গ্রামে গঞ্জে, বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে গেছি। সেই কাজ আমি কিছু দেখাচ্ছি, দেখলে আপনাদের প্রত্যক্ষ কিছু অভিজ্ঞতা হবে, যেখান থেকে আমার কথার যেটুকু যুক্তি আছে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু শিল্প শিক্ষার ক্ষেত্রে এইটার একটা ভূমিকা আছে, বিশেষ ভূমিকা আছে, এবং এটা তার চৌহদ্দির বাইরে গিয়ে সে নানান রকমভাবে বিচরণ করছে। আমরা দেখাই ছবিগুলো দেখানো হচ্ছে। এইগুলো হচ্ছে যে বেনারসের কি সমস্যা আছে, বেনারসের
বিভিন্ন জায়গায় আমি ছবি এঁকেছি, ওখানে আমি কাপড় সংগ্রহ করেছি। এগুলো তেল রঙে আঁকা, কারণ এগুলো জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। একটা সময় এগুলো সমুদ্রে ভাসিয়েছিলাম, সেগুলো দেখতে পাবেন আপনারা। আর বেশ কিছু গ্রামের মধ্যে আছে, আমরা তাল গাছ থেকে ছবি তুলিয়েছিলাম, পুকুরের মধ্যে ছবিটাকে ভাসিয়ে দিয়েছিলাম। এটা এমন কিছু একটা নাটকীয় কিছু নয়, বা এটা দিয়ে আমি বড় কিছু বোঝাতে চাইছি। আমি যেটা বলতে চাইছি যে যেভাবে ছবির যে তথাকথিত কৌলিন্য যেটা আছে, তথাকথিত আভিজাত্য যেটা আছে, তথাকথিত ব্রাহ্মণত্ব যেটা আছে, আমাদের দেশে শূদ্ররা সব কিছু নির্মাণ করে, মন্দির নির্মাণ করে, মূর্তি নির্মাণ করে, শূদ্ররা করে। কোনো ব্রাহ্মণ কোনোদিন মূর্তি নির্মাণ করেনি, তাদের সেই ক্ষমতাও নেই, তারা শাস্ত্রপাঠ করতে ওস্তাদ হতে পারে, তো তারা কোনোদিন এইটা বানানোর তাদের ক্ষমতার মধ্যেই পড়ে না, তারা চিরকালই উপর তালায় নৈবিদ্যের কাঁঠালি কলার মতো থেকে নৈবিদ্য হয়নি কোনোদিন। এবং শুদ্ধরা যখন এই মন্দির নির্মাণ করে শেষ করে, তখন তাদের প্রবেশ অধিকার কেড়ে নেওয়া হয়। এই গত দু একদিন আগেই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে একটি জায়গা দলিতরা চাষ করেছিল বলে সেই বুল্ডোজারটি চাষ নষ্ট করা হয়েছে, এবং সেই চাষ নষ্ট করার ফলে সেই বৃদ্ধ দম্পতি আত্মহত্যা করে। তারপরে তার ছেলেমেয়েরা গিয়ে তখন সেটাকে তাদের মৃতদেহ ধরে কান্নায় ভেঙে পড়ে, তখন পুলিশকে তাদের নানান রকমভাবে অত্যাচার করে, হেনস্থা করে। এইটাই এদের চরিত্র। এই অধ্যাপকদেরও, শিল্পী অধ্যাপক অধ্যক্ষদের একই চরিত্র। ওরা পুলিশের উর্দি পরে আছে, এরা অন্যরকম পোশাক পরে আছে। আমাদের সময় আমরা দেখতাম স্যুট টাই পরে মাস্টারমশাইরা আসতেন, সেটা এই রীতি ছিল। অধ্যাপক, সরকারি কলেজের অধ্যক্ষ, তাদের গলায় ছাগলের দড়ির মতো দড়ি পড়তেই হতো। তো তারা তো দাস, তো ছাগলের গলায়, গরুর গলায় দড়ি থাকবে কেন? দড়ি থাকবে কেন? তারা যদি এদিক ওদিক চলে যায়, সন্ধ্যেবেলা যদি খুঁজে না পাওয়া যায়, সেখানে দড়ি লাগে। আর শিল্পীদেরও গলায় টাই লাগে, তার কারণ হচ্ছে তারাও তো আমাদের টাই ধরে টানা যাবে। মাস্টারমশাইদের গলায় টাই ছিল। এইটা হচ্ছে মূল চরিত্র, ছবি, দৃশ্য। এটা আপনাকে বুঝতে হবে যে এইটা কোনো নাটক নয়, এটা আমরা কোনো বিপ্লব করছি না, এটা কোনো আমাদের প্রতিরোধও নয়। আমরা যে কেন রাস্তার মধ্যে করেছি এমন কিছু, আমরা একটা বড় কিছু বিশাল কিছু ঘটিয়ে ফেলছি না। এইটুকুই করছি যে আমাদের অভ্যেসগুলোকে আঘাত করছি, বদ অভ্যেস যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আঘাত করছি। পাড়ায় পাড়ায় প্রচুর আর্ট স্টুডিও তৈরি হয়েছে, তারা কিসে অনুসরণ করে? আমাদের এই পূর্ব ভারত জুড়ে বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে তাদের একটি মডেল ইনস্টিটিউশন বা কলেজ আছে, সেটি সব সরকারি আর্ট কলেজ। তার যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমকে অনুকরণ করা হয় সবাই। কেন? তারা জানে এই পাঠ্যক্রমটা কী, যে পাঠ্যক্রমের ফল কী জানে না। শিক্ষাই নেই তো জানবে কী করে? অশিক্ষিতদের শিক্ষিত করা যায় না, অল্প শিক্ষিতদের শিক্ষিত করা যায়, কিন্তু অশিক্ষিতদের কিছু করা যায় না। তো তারা তো বেতনভুক্ত, লক্ষ লক্ষ টাকা তারা অর্থ পায়, এবং তারা ব্যবসা করতে আসে। আজ কলেজের মাস্টারমশাই মানে হচ্ছে একটি ব্যবসায়ী, পুরো মাত্র একটি ব্যবসায়ী। সে 3টে-4টের সময় আসে, সইটা করে, এবং একে ওকে জিজ্ঞেস করে আজকে কারা কারা এসছে, তাদের কাউকে কাউকে উপস্থিত, কাউকে কাউকে অনুপস্থিত করে দায়িত্ব শেষ হয়ে গেল। এই জায়গাটাকে আমাদের ভাঙতে হবে। আমাদের এমন একটা জায়গায় মাছ বাজারে প্রদর্শনী করা আমি শুরু করেছি 23 সালে। অনেকদিন ধরেই পরিকল্পনা আছে, অনেকদিন ধরেই চেষ্টা ছিল, কিন্তু বিশুর সঙ্গে আমার অনেক আগেই দেখা হয়েছিল, কিন্তু কোনোদিন সেইভাবে বিশুও সেইভাবে সংগঠিত হয়নি, তার জোনাকি গোষ্ঠী তৈরি হয়নি তখন। হয়তো সেই জায়গা থেকে যখন ওই অনেক দিন আলাপ আলোচনা করতে করতে যখন
23 সালে আমরা সিদ্ধান্ত নিই আমরা এরকম একটা কাণ্ড করব। তখন আমি অসম্ভবভাবে আমাকে তিরস্কারের সামনে পড়তে হয়েছে। শিল্পের মর্যাদাকে আমি নষ্ট করেছি, বারবার আমাকে অভিযোগ করা হয়েছে, শুনতে হয়েছে। তাতে বিশেষ কিছু হেলদোল হয়নি আমাদের। তার কারণ হচ্ছে আমরা তো চাইছি এই মর্যাদা থেকে ক্ষুণ্ণ করতে, এই মর্যাদার আসনটাকে তলিয়ে দিতেই তো চাইছি আমরা। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। মস্ত ব্যবসায়ীরা বা অন্যান্য যারা ক্রেতা বিক্রেতা সবাই প্রশ্ন উঠেছে, এরা কি ছবি বুঝবে? ছবিটা আমাদের চিরকাল মানুষ জবে থেকে উভয় বাস করতো তখন থেকেই তারা ছবি হচ্ছে। নানান সময় নানান উদ্দেশ্য ছিল। কে কবে পরীক্ষা দিতে বসেছিল? প্রাগৈতিহাসিক যে 22 লেগেছিল তাকে তার পরীক্ষা দিতে বসেছিল। পরীক্ষায় তাকে গ্রেড দেওয়া হয়েছিল, তাকে নম্বর দেওয়া হয়েছিল যে কত ভালো এঁকেছ 22 এত নম্বর হয়েছিল? হয়নি তো। তাহলে আমাদের ইতিহাসে যত শিল্পীদের নাম, অন্তত পাশ্চাত্য শিল্পীদের আমরা দেখি, তারা কোন আর্ট কলেজ থেকে কোন ডিগ্রি নিয়ে বেরিয়েছে? পাওয়া যায় না হিসেবে কিছু। কারণ আমি নাম করছি না, নাম করলে তার অন্যরকম চেহারা হবে। ঘটনাটা হচ্ছে এইটাই যে এই ভাবনার এই আমাদের সমাজের মধ্যে, আমাদের জনজীবনের মধ্যে সব জায়গায় শিল্পটা নিজের মতো করে আছে, গেরিলা পদ্ধতিতে আছে। তার সে হারিয়ে যায়নি, সে জীবন্ত রয়েছে এবং চলমান অবস্থায় রয়েছে। এই চলমানতাটাকে বুঝতে হবে, এই চলমানতাটাকে সামলাতে হবে, এর সামনে গিয়ে দাঁড়াতে হবে, তা নাহলে হবে না। কে একে উপেক্ষা করে চলে গেল, কে গাড়ি চালিয়ে চলে গেল, কে কি করলো, এটা কোনো একটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে কারো যদি এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য যদি এইটা দুর্ঘটনাবশত তার চোখে পড়ে যায়, সে এই স্মৃতি থেকে, এই দৃশ্য থেকে বেরিয়ে যেতে পারবে না। এটুকুই আমাদের উদ্দেশ্য। তার জন্যে আমরা একেবারে যেটা বলা যেতে পারে চরম একটি পরিবেশ, মাছ বাজারে নাটক, গান, ছবি দেখানো, চরম একটা জায়গা। এর থেকে চরম জায়গা আমার আপাতত আমার খোঁজ নেই। আপনাদের যদি খোঁজ থাকে তাহলে আপনারা বলবেন, তাহলে আমরা সেখানে আমরা চলে যাব। নমস্কার, ধন্যবাদ। আমার মানেটা বোঝার খুব ইচ্ছা, মানে আমি তো আমার পুরো মাথার দস্তলের ওপর দিয়ে উঠে গেছে। মানে আমি আমার পাশের বৌদিকেও জিজ্ঞেস করছি, আচ্ছা আমাকে একটু মানেটা একটু বোঝাবেন। আমার মনে হয় হিরণ স্যার নিজে এঁকেছেন, আমাকে যদি মানে একটুখানি বলেন যে মানে মানে কি ভাবনাতে এঁকেছেন, আপনার মানে মনের কি পরিস্থিতিটাকে আপনি কিভাবে ফুটিয়ে তুলেছেন, আমি একটু জানতে চাই। যে ক্রসগুলো, মাঝে একটা এইচ দেখছি, আমি তো কিছুই মানে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, একটু যদি বলেন যে। আমার মনে হয় যে এইভাবে পার্টিকুলার এরকম জায়গা থেকে না দেখাই ভালো। এটা যার যার কাছে ইমেজটা যেভাবে ধরা দিচ্ছে, রং রেখাগুলো, যে সংকেতগুলো ধরা দিচ্ছে, আমার মনে হয় সেইটা সবার জন্যই ভিন্ন এবং নতুন একটি অভিজ্ঞতা। তার সাথে একেবারে এই ছবিটির সরাসরি মানে আমার মনে হয় এটা সমষ্টির জায়গা থেকে যদি একটি কথা বলছি, একটি নৌকো, একটি ধরুন পুরনো বাড়ি কিংবা একটি রাস্তা বা মেলার ছবি থাকতো, তাহলে আমরা সেটা কানেক্ট করতাম আমাদের প্রতিদিনকার যে কিছু চলাচল, তার সাথে যেন ছবিটা মিলে যাচ্ছে। কিন্তু এইখানেই সেটা ভিন্ন, কারণ এটা আরো ভেতরের অন্তর্লীন একটা স্বর, সেই স্বরটাকে খোঁজা, যে কথা আনস্পোকেন, যেটা আমরা বলি না বা বলা যায়নি, সেরকম কোন একটা জগৎ থেকেই যেন এই জগৎটা সৃষ্টি হয়েছে। এই ছবির জগৎ যে দর্শক এবং স্রষ্টার সাথে একটা নিবিড় সম্পর্ক, এবং প্রত্যেকটাই ব্যক্তিগত। আমার মনে হয় যে আলাদা করে মানে প্রত্যেকের জন্য এর ব্যাখ্যা একই রকম নাই হতে পারে। ব্যাখ্যা করুন, আসলে নিজের মতো ব্যাখ্যা করার অবকাশ আমরা যেমন পাই না, আমাদের মধ্যে সেই উস্কানি যেমন থাকে না, তারপরে আমরা সবসময় এড়িয়ে যাই মানে বুঝতে চাই। মানেটা বুঝতে চাই কিন্তু কথা দিয়ে, অক্ষর দিয়ে, ভাবনা দিয়ে জানা।
আমরা যদি ভাবনা দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করি, উপলব্ধির চেষ্টা করি, সময় দিই তার সাথে, তাহলে সে একটা সময় কথা বলবে এবং এটা বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই। সকল লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে? সকল লোকের মতো, তাদের মতো ভাষার কথা কে বলিতে পারে? আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে? আর শরীরের স্বাদ কে বুঝিতে চায়? আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে? আবার সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কি আর রহিবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। পথে চলে পারে পাড়া পাড়ে উপেক্ষা করিতে চাই তারে, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘুরে। তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমাকে সত্যি আমি কি মুতিয়েও দেবো নাকি? আমার চোখে শুধু ধাঁধা, আমার পথে শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের।